দেখছেন সেরা 10, জয়িতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবর দিকে নজর রাখবো, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। 3 ফৌজদারি আইন কার্যকরের সময় পিছনের অনুরোধ জানিয়ে এই চিঠি দেওয়া হয়েছে। স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে বিল নিয়ে বিতর্ক হওয়া দরকার দাবি করলেন মুখ্যমন্ত্রী। সংসদে পাশ হওয়া দণ্ড সংহিতার 3টি বিল এবার বলবৎ হবে আইনে। কি এই 3টি আইন? ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। 2023-এর 20শে ডিসেম্বর সংসদের শীতকালীন অধিবেশনে এই বিল পাশ হয়। সেই অধিবেশনে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে মোট 146 জন সাংসদকে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করে সংসদ। বিরোধীদের দাবি, বিরোধী শূন্য সংসদের 2 কক্ষে কোনো আলোচনা ছাড়াই একতরফাভাবে সরকার এই 3টি বিল পাশ করিয়ে নেয়। 3টি ফৌজদারি আইন যাতে এখনই বলবৎ না হয় তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি লেখেন, আপনার বিদায়ী সরকার কোনো বিতর্ক ছাড়াই গুরুত্বপূর্ণ 3টি বিল পাশ করিয়ে নেয়। ওই দিন 2 কক্ষ মিলিয়ে 146 জন সাংসদকে বাইরে বের করে দেওয়া হয়। গণতন্ত্রের অন্ধকার সময়ে এই বিল পাশ হয়। আইন কার্যকর হওয়ার আগে বিষয়টি আরো একবার খতিয়ে দেখা উচিত। আমরা বিগত 10 বছরে দেখেছি এভারেজ 5 থেকে 7 মিনিটে একটা করে বিল পাস হয়েছে। এভারেজ 70-80% বিল তার কোনো স্ক্রুটিনি হয়নি। পুরোটাই মনোপলি চলেছে, পুরোটাই একটা স্বেচ্ছাচারী স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলেছে। এরকম কোনো রীতি আগে কখনো হয়নি। অতএব মমতা ব্যানার্জি হঠাৎ করে একটা আলোড়ন তোলার চেষ্টা করছে এই সমস্ত কথা বলে। আমি মনে করি যেটা বিগত সংসদে পাশ হয়ে গেছে, যেটা আইনে পরিণত হয়ে গেছে, সেটাকে নতুন করে সংকটের মধ্যে ফেলার কোনো যৌক্তিকতা নেই। মাননীয় মুখ্যমন্ত্রীর এই চিঠিকে আমি সমর্থন করছি এবং নিশ্চিতভাবেই এই বিলগুলো পুনর্বিবেচিত হওয়া উচিত। স্বৈরতান্ত্রিক কায়দায় বিলগুলো পাশ করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের রাজ্যের বিধানসভায় প্রায় সমপর্যায়ের স্বৈরতন্ত্রের প্রয়োগ আমরা বারবার দেখেছি। আপনি আচরি ধর্ম পরের শেখাও, এটা যদি মাননীয় মুখ্যমন্ত্রী রপ্ত করে নিয়ে চিঠিটা লিখতেন আমি আরো বেশি খুশি হতাম। তা সত্ত্বেও চিঠিটাকে আমি সমর্থন জানাচ্ছি। সূত্রের খবর, বৃহস্পতিবার নবান্নে মমতার সঙ্গে পি চিদম্বরমের বৈঠকেও এই বিল নিয়ে আলোচনা হয়। লোকসভা ভোটে আসন বাড়িয়েছে তৃণমূল, জাতীয় রাজনীতির পরিসরে গুরুত্ব বেড়েছে রাজ্যের শাসক দলের। এই আবহে মোদীকে পাঠানো মমতার চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকেই স্পষ্ট, সংসদ অধিবেশন শুরু হলে শক্তিশালী বিরোধী হিসেবে এনডিএ সরকারকে চেপে ধরবে ইন্ডিয়া জোট। কলকাতা টিভি। দুর্নীতি নিয়ে আরও জোরালো বিতর্ক। বেনিয়মের দায় স্বীকার শিক্ষামন্ত্রীর। দুর্নীতিতে সরব ইন্ডিয়া জোট। দেশ জুড়ে বিক্ষোভের ছবি। দিল্লি থেকে বেঙ্গালুরু বিক্ষোভে সামিল ইন্ডিয়া জোটের সমর্থকরা। অন্যদিকে নিটের কাউন্সেলিংয়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। নেটে দুর্নীতি নিয়ে শুক্রবারও উত্তাল দেশ। ডার্কনেটে ইউজিসি নেটের হুবহু প্রশ্নপত্র। বৃহস্পতিবারই বেনিয়মের দায় স্বীকার করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কিন্তু মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট বাতিলের দাবি খারিজ করে দেন তিনি। देखिए, इसकी जिम्मेवारी तो मैं लेता ही हूं। देखो, मेरे पास उस जिम्मेवारी से मैं हटने की कोई नैतिक जिम्मेवारी मैं लेता हूं। बिहार सरकार की और भारत सरकार की कोऑर्डिनेशन व्यवस्थित था। कुछ विसंगति हमारे ध्यान में आई है, इसीलिए मैंने कहा कि वो सारा प्रक्रिया पूरा होने के बाद इस पूरा चक्र में जो भी जिम्मेवार होगा, जो भी कोई होगा, उसको छोड़ा नहीं जाएगा। নেট দুর্নীতির পর ইউজিসি নেট বাতিল হতেই সুর চড়ান রাহুল গান্ধী। স্পিকার পদ নিয়ে মাথা ব্যথা, পড়ুয়াদের নিয়ে নয়, নিশানায় মোদী। রাহুলের এই বক্তব্যের সূত্র ধরেই জায়গায় জায়গায় বিক্ষোভ কংগ্রেসের। দেশে জুড়ে বিক্ষোভের জেরে যোগ দিবসেও অনুষ্ঠান বাতিল করেন ধর্মেন্দ্র প্রধান। मैं देश के विद्यार्थियों को भरोसा दिलाना चाहता हूं कि सरकार आप ही के हैं, आप ही के द्वारा ये सरकार की चयन हुई है। आप भरोसा रखिए
हम देश की विद्यार्थियों के हितों को सर्वोपरि मानते हैं। 3 बड़े मुख्य केंद्र हैं घोटाले के, शिक्षा घोटाले के। उत्तर प्रदेश, मध्य प्रदेश और गुजरात तीनों बीजेपी शासित राज्य हैं और प्रधानमंत्री इससे भाग नहीं सकते। यहाँ आसन कर रहे हैं, आज तो इंटरनेशनल योगा डे है, पर नीट के बारे में तो कुछ लोग कह रहे हैं परीक्षा पर चर्चा करते रहते हैं, पर लीक पर स्पीक नहीं है उनका। প্রতিবাদ বিক্ষোভের মাঝে নিটের কাউন্সেলিং এ স্থগিতাদেশের মামলা খারিজ করে সুপ্রিম কোর্ট। এনটিএ কে নোটিশ জারির আর্জিও খারিজ। 8ই জুলাই একসঙ্গে সব আর্জি শুনবে শীর্ষ আদালত। বৃহস্পতিবার এই নিট প্রশ্ন ফাঁস বিতর্কে বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে নিশানা করেন বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা। দুর্নীতিতে কি জড়িয়ে আরজেডি? जब मई में जब अरेस्टिंग हुआ था तब से हम लोग आवाज उठा रहे हैं भाई कि कार्रवाई करनी चाहिए। जिस इंजीनियर की बात कर रहे हैं 21 में यही लोग अर्बन डेवलपमेंट में लाए थे जल संसाधन से। थोड़ा ज्ञान प्राप्त कर लेना चाहिए इन लोगों को। ये लोग जो किंगपिंग जो है पेपर लीक के, उन लोगों से इशू को डाइवर्ट करना चाहते हैं। जो अमित आनंद है, जो आपका नीतीश कुमार है, ये कौन लोग हैं? इनको क्यों बचाना चाहते हैं? क्यों ये लोग जो है डाइवर्ट कर रहे हैं इशू को? ইতিমধ্যেই নেট দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই। নিট হোক বা নেট, রাজনৈতিক তরজাতুঙ্গে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি প্রশ্ন থাকছেই। কলকাতা টিভি। চোখ রাখবো পরবর্তী খবরে। কয়লা পাচার কাণ্ডে জালি ইসিএল কর্তা এবং সিভিল কন্ট্রাক্টর। 4 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ আসানসোলের বিশেষ সিবিআই আদালতের। কয়লাকাণ্ডে গ্রেফতার আরও 2। বৃহস্পতিবার সিবিআই এর তলবে সাড়া দিয়ে নিজাম প্যালেসে এসেছিলেন এক ইসিএল কর্তা সহ 2 জন। টানা জেরার পর তাদের গ্রেফতার করা হয়। 4 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিলেন আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। ধৃত ইসিএল এর কাজরা অঞ্চলের জিএম নরেশ কুমার সাহা, ধৃত সিভিল কন্ট্রাক্টর অশ্বিনী কুমার যাদব। নরেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ অনুপ মাঝি ওরফে লালার ও রত্নেশ ভার্মার কাছ থেকে টাকা নেওয়া। সিভিল কন্ট্রাক্টর অশ্বিনী অবৈধ কয়লা সিন্ডিকেটে সাপ্লাই করত। সিবিআই চার্জশিটে 34 জনের তালিকার বাইরে 2 ধৃত। কয়লাকাণ্ডে আসানসোল সিবিআই আদালতে ফাইনাল চার্জ গঠন হবে আগামী 3রা জুলাই। তাদের 4 দিনের পুলিশ রিমান্ডে প্রেয়ার করেছিল, আমরা অপোজ করেছিলাম। কোর্ট দুপক্ষকে শোনার পর মানডে অবধি পিসি গ্রান্ট করেছে। তাকে একাধিকবার সমন দিয়েছেন, উনি কমপ্লাই করেছেন, ওনাকে ইন্টারোগেট করেছেন। তারপর থেকে 2-3 বছর ওনাকে একবারও ডাকেনি। এরপর হঠাৎ, যেখানে অলরেডি আপনারা জানেন সামনে 3 তারিখে চার্জের ডেট আছে, হঠাৎ আজকে ওনাকে আবার সমন করেছিল। উনি গতকাল গেছিলেন সেই সমন্সের পার্সমেন্টে। তারপর ওনাকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্টের পর রিমান্ডে যে যুক্তিটা দিয়েছে আমার বেসিক্যালি খুব হাস্যকর লেগেছে। এনিওয়ে কোর্ট মনে করেছে যে কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার, সোমবার অবধি দিয়েছে। এরপর সোমবার ফিরে আসার পর যা ডেভেলপমেন্ট হবে তার বেসে আমরা আবার পুনরায় বেল অ্যাপ্লিকেশন করব। প্রসঙ্গত 2020 সালে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে সিবিআই। মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে অনুপ মাঝি তথা লালার নাম। লালার বাড়ি অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত মাসে আচমকা কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি আসানসোলে সিবিআই এর বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন। বর্তমানে জামিনে মুক্ত তিনি। আসানসোল থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। 15 দিনে নন্দীগ্রাম থানায় 47টি এফআইআর বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এবার পুলিশের বিরুদ্ধে পাল্টা প্রশ্ন তুলে মামলা দায়ের করার অনুমতি বিচারপতি অমৃতা সিনহার। 26শে জুন শুনানির সম্ভাবনা রয়েছে। গত 14ই মে থেকে 1 জুন এই 15 দিনে বিজেপি কর্মীদের বিরুদ্ধে শুধু একটি থানাতেই মোট 47টি এফআইআর দায়ের করেছে পুলিশ, যার সবকটি ওপেন এন্ডেড এফআইআর। বেশ কয়েকটি এফআইআর নাকি পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে দায়ের করেছে। লোকসভা ভোটে বিজেপিকে হেনস্থা করতেই মিথ্যে মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। লোকসভা ভোট মিটিয়ে দেওয়ার পর রাজ্যে বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে তৃণমূল নেতারা, এমন অভিযোগ করেছে গেরুয়া শিবির। এর নেতৃত্বে নন্দীগ্রাম থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক আছেন ডিএসপি পদমর্যাদার তুহিন বিশ্বাস, উনার নেতৃত্বে আজকে ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তাদের লাগাতার এভাবে অত্যাচারের শিকার হতে হচ্ছে। এর তীব্র ধিক্কার ও নিন্দা জানাই। আজকের আমাদের মিথ্যা মামলায় নন্দীগ্রামের এক মণ্ডল সভাপতি ধনঞ্জয় ঘোড়া, ওনাকেও আজকের জেল কাস্টাডিতে মিথ্যা মামলায় থাকতে হয়েছে। এর থেকে ঘৃণ্য রাজনীতি হয় না।
তৃণমূল কংগ্রেসের আমলে পুলিশ দলদাস হয়ে গেছে। পুরো নন্দীগ্রাম সন্ত্রস্ত করে রেখেছে বিজেপি। পুলিশে কাজ করেছে বলে দাবি তৃণমূলের। পুরো নন্দীগ্রামটাকে বিজেপি কি ভেকুটিয়া, হরিপুর, সোনাচূড়া, গোকুলনগর পুরো অঞ্চলকে একদম সন্ত্রস্ত করে রেখেছিল। কার ঘর ভেঙেছে, কার মাথা ফাটিয়েছে, কার পা ভেঙেছে, আর মানুষকে এত অত্যাচার করেছে যে তারা এসে পুলিশকে সেই সমস্ত ব্যাপার জানিয়েছে। তো সেটা পুলিশ কেন নিয়েছে সেটা পুলিশই বলতে পারবে। পুলিশ বুঝেছে যে সেটা ঘটনাটা সত্য, বিজেপি অত্যাচার করছে মানুষের উপরে। মামলা দায়ের অনুমতি দিয়ে বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন আগামী 26শে জুন মামলাগুলি শুনানি হবে। কলকাতা টিভি। লোকসভা ভোটের পরে ভেঙে গেল দক্ষিণ 24 পরগনার মথুরাপুর 1 নম্বর ব্লকের বিরোধীদের একমাত্র পঞ্চায়েত। শুক্রবার পঞ্চায়েত দখল করল তৃণমূল। বিরোধী শিবিরের প্রত্যেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজের সঙ্গী হতে পেরে যোগ দিলেন ঘাসফুল শিবিরে। মথুরাপুর 1 নম্বর ব্লকের একমাত্র কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতটি দখল করেছিল বিরোধীরা, কিন্তু লোকসভা ভোটের ফল প্রকাশের পরই ভেঙে গেল বিরোধীদের তৈরি সেই পঞ্চায়েত। শুক্রবার সেই পঞ্চায়েতের বোর্ড দখল করল তৃণমূল। কৃষ্ণচন্দ্রপুরে বিরোধী বলে আর কিছুই রইল না। কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মোট 15টি আসনের মধ্যে তৃণমূল দখল করেছিল 6টি আসন। অন্যদিকে বিরোধীদের পক্ষ থেকে বিজেপি দখল করেছিল 5টি পঞ্চায়েত। সিপিএম এর দখলে ছিল 2টি পঞ্চায়েত এবং নির্দলের দখলেও ছিল 2টি পঞ্চায়েত। তৃণমূল বিরোধী শিবিরের 9 জন সদস্য মিলে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে বিরোধীরা বোর্ড গঠন করেছিল। কিন্তু লোকসভার নির্বাচনে শাসক দলের জয়লাভের পরই মথুরাপুর লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদারের হাত ধরে বিরোধী শিবিরের 9 জন জয়ী সদস্যই যোগ দিলেন শাসক দলে। শুক্রবার তৃণমূলের পক্ষ থেকে সেই পঞ্চায়েতের নতুন করে বোর্ড গঠন করা হয়। প্রধান হলেন প্রশান্ত হালদার এবং উপপ্রধান হলেন সুশান্ত মণ্ডল। তৃণমূল সরকারের উন্নয়নের শরিক হতে দলত্যাগ বলে দাবি তৃণমূলের নতুন আসা সদস্যদের। মথুরাপুর থেকে মানুষ প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা 10-এর সময় এখন বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার সিউড়ির দিকে নজর রাখবো, যেখানে তৃণমূল নেতার গান্ধীগিরি। বিরোধীদের নিয়ে একসঙ্গে পথ চলার ডাক কোমা অঞ্চলে তৃণমূল সভাপতি বলরাম বাগদির। ভোটের আগে বলরাম বাগদিকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসায় নাম জড়িয়েছিল এই বলরাম বাগদির। হুমকির রাজনীতি নয়, উন্নয়ন কমিটি তৈরি করে 10 দিনের মধ্যে সমস্যা সমাধানের ঘোষণা সিউড়ি 2 নম্বর ব্লকের কোমার তৃণমূল অঞ্চল সভাপতি বলরাম বাগদির। লোকসভা ভোটের প্রচারে গিয়ে বলরামকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি আপনাদের বলে যাই, এখানে যারা এই কাজগুলো করেন তারা খুব সাবধান থাকবেন। নুরুল ইসলাম, অশ্বিনী মন্ডল, বলরাম বাগদি, রাজু মুখার্জি, আমি বলে গেলাম আপনাদের, মানুষ যদি আপনাদের ভোট দেয় আমাদের কোনো আপত্তি নেই। আপনারা পঞ্চায়েতে প্রার্থী দিতে দেননি কেন? সিউড়ি 2 নম্বর ব্লকের মেটে গ্রামে দিন কয়েক আগেও এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। কোমার অঞ্চল সভাপতি বলরাম বাগদির বিরুদ্ধে আহত বিজেপি কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনা এখন অতীত। ভোটে জয়ের পর কোমা অঞ্চলে ধন্যবাদ জ্ঞাপন সভা থেকে তাকে ঘরের ছেলে ভেবে ক্ষমা করে দেওয়ার আর্জি বলরামের। আমরা এই 10 দিনের মধ্যে যে মানুষগুলো আমাদের থেকে একটা কি বলবো আপনাকে, কম অংশের মানুষ, ছোট অংশের মানুষ, সংখ্যাটা খুব বেশি নয়, আমরা টিম কোমা অঞ্চল তাদের বাড়ি বাড়ি পৌঁছে যাব। তাদের দুঃখের কথা বা অভিমানের কথা, আমাদের যদি কোথাও ভুল ত্রুটি থেকে থাকে তাদের সাথে আমরা বসে সেইগুলো আলোচনা করব এবং সেই আলোচনার মধ্য দিয়ে আগামী দিন তাদেরকে আমাদের দল তৃণমূল কংগ্রেস অর্থাৎ মূল স্রোতে ফিরিয়ে আনার যে প্রয়াস, সেটা আমরা এই আগামী 10 দিন এই কাজটা চালিয়ে যাব। বলরামের হঠাৎ এমন ভুল বদলে চমকেছে রাজনৈতিক মহল। যদিও বলরামের রং বদলে চিন্তিত নয় বিরোধী শিবির, বরং তৃণমূল নেতাকে কটাক্ষই করেছে তারা। বলরাম বাগদির নাটক, বলরাম বাগদি হচ্ছে নোটেড ক্রিমিনাল এবং এ তৃণমূল হয়ে দাদাগিরি, গুন্ডাগাড়ি, বাড়ি লুট সব করে। 2024-এ ইলেকশন হয়ে যাওয়ার পরও সে ভোট পরবর্তী হিংসায় জড়িত এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে তার এগেনস্টে কমপ্লেন আছে। কিন্তু যত গান্ধীগিরি করুন, তার পরিণতি কিন্তু একটাই, শেখ শাহজাহানের যা হয়েছে সন্দেশখালী, বলরাম বাগদির ভবিষ্যৎ কিন্তু তাই।
বিরোধীদের অভিযোগ, ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়া অনেক বিজেপি কর্মী। তবে বলরামের দাবি, ঘর ছাড়া বলে নাটক করছেন বিজেপি কর্মীরা। যদি সত্যিই কেউ ঘর ছাড়া থাকেন তবে তাঁদের আশ্বস্ত করবে তৃণমূল শিবির। ভোটের পর জেলার উন্নয়নই এখন তৃণমূলের একমাত্র পাখির চোখ। সিউড়ি থেকে ঋতভাস চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। নাগারে বৃষ্টিতে বেহাল নিকাশি। আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকায় কোথাও হাঁটু জল, কোথাও আবার কোমর জল। চারিদিকে জলমগ্ন হওয়ার কারণে বাড়ছে বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব। অন্যদিকে ভুটান পাহাড়ের ধসে ক্ষতিগ্রস্ত জেলার জয়গার একাধিক এলাকা। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গ্রাম পঞ্চায়েত প্রধান। উত্তরবঙ্গে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত জলছবি। জাতীয় সড়কের উপর দিয়ে বইছে জল, ভেঙেছে রাজ্য সড়কও। টানা বৃষ্টিতে জলে ডুবে গিয়েছে বিভিন্ন স্কুলের মাঠ। অভিযোগ জানিয়েও মেলেনি কোনো সুরাহা। বেহাল নিকাশি ব্যবস্থার জেরে জলমগ্ন কলাবাড়ি মৌজার বিস্তীর্ণ এলাকা। কোথাও হাঁটু সমান জল, আবার কোথাও জল ছুঁয়েছে কোমর। চারিদিক জলমগ্ন হওয়ায় বাড়ছে বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব। বর্ষায় নিকাশি ব্যবস্থা ঠিক করার সম্ভাবনা নেই। বর্ষা মিটলে সমস্যার সমাধান করবে পঞ্চায়েত। অন্যদিকে জলের তোড়ে ভুটান পাহাড়ের ধস। ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ার জেলার জয়গা ১ নম্বর পঞ্চায়েতের একাধিক এলাকা। পরিদর্শনে বেরিয়ে ছোট মেচিয়া বস্তি এলাকায় গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন গ্রাম পঞ্চায়েত সদস্যরা। অভিযোগ, নির্বাচনের সময় জয়গা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান নদী বাঁধ তৈরির আশ্বাস দেন, তবে ভোট মিটলেও সমস্যার আর কোনো সমাধান হয় না। যদিও এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান কমল পাকরিন বলেন, গ্রামবাসীদের অভিযোগ তিনি শুনেছেন। এই কাজ গ্রাম পঞ্চায়েতের নয় বলেই জানিয়েছেন তিনি। ওয়াকিবহাল মহল বলছে, ২০১৭ সালের পর এবারের বর্ষায় এমন ভয়াবহ পরিস্থিতি। বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ভেঙেছে তোরসার ডাইভার্সন। মহাসড়ক দিয়ে বয়ে যাচ্ছে জল। বিচ্ছিন্ন আলিপুরদুয়ার ফালাকাটার মধ্যে যোগাযোগ ব্যবস্থাও। কলকাতা টিভি। সেরা ১০ এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন ৭।